নিঝুম কলেজে এসেছে ঠিকই, কিন্তু তার মন মেজাজ একদম চৈত্র মাসের দুপুরের মতো তেতে আছে। কালকের রাতে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা মনে পড়তেই তার চোখ ফেটে পানি চলে আসতে চাইছে। একই সাথে নিজের ওপর এবং বাড়ির সবার ওপর ভীষণ রাগ লাগছে তার। সকালে ঘুম থেকে উঠে বাড়ির কারোর সাথে একটা কথাও বলেনি সে। রাগ আর অভিমানে আজ সকালে সে কারোর সাথে একটা কথাও বলেনি। কাউকে কিছু না বলেই চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে। আপাতত বাড়ির কারোর চেহারা দেখার মতো রুচি বা মানসিকতা কোনোটাই তার নেই। কিন্তু কপালে শান্তি থাকলে তো, এই যে এত কষ্ট করে মেজাজ খারাপ নিয়ে কলেজে এলো, এখানে এসেও এখন ওই অস্বস্তিকর লোকটার চেহারা দেখতে হবে। এর চেয়েও বড় শাস্তি আর কি হতে পারে? নিঝুম যখন মনে মনে কপালকে দোষ দিচ্ছিল, ঠিক তখনই কোথা থেকে সাইফ নামের সেই হ্যাংলা পাতলা ছেলেটা উদয় হলো। সে একটু নাক টেনে বলল, নিঝুম, রিমি বলল তোমার নাকি এনগেজমেন্ট হয়ে গেছে। নিঝুম তীব্র বিরক্তিতে গজগজ করে উঠল। একেই তার নিজের জীবনটা কয়লা হয়ে আছে, তার উপর এই বলদটা সকাল সকাল কোথা থেকে এসে হাজির হলো। নিঝুম নিজের ভেতর সবটুকু রাগ চেপে রেখে দাঁত কিরমির করেই বলল, হয়েছে। সাইফ একটু অবাক হওয়ার ভান ধরে বলল, তুমি তো একবারও বলোনি যে তোমার কাউকে পছন্দ আছে। নিঝুম এবার পুরো চেতে উঠল, চিৎকার করে বলল, এই, আমি তোমাকে কখনো বলেছি যে আমি কাউকে পছন্দ করি? একদম মাথা খারাপ করিস না সাইফ। এমনিতেই উপরে প্রচুর গরম, তার উপর মনের ভেতর আগুন জ্বলছে। জোর করে যার তার সাথে বিয়ে দিয়ে দেবে, আর নিঝুম সেটা মুখ বুঝে মেনে নেবে? এটা কিছুতেই হবে না। সাইফের ঠোঁটের কোণে একটা বাঁকা নাটকীয় হাসি ফুটে উঠল। সে একটু ঝুঁকে বলল, তার মানে তুমি রাজি নও এই বিয়েতে? নিঝুম চোখ গরম করে তাকালো। সাইফ তখন হিন্দি সিনেমার হিরোদের মতো দুই দিকে দুই হাত প্রসারিত করে নাটকে গলায় বলে উঠল, शुक्रिया। और सुनो, कोई भी उल्लू का पाठा सिर्फ एक अंगूठी पहना कर तुम्हें मुझसे नहीं छीन सकता। तुम मेरी हो, सिर्फ मेरी हो। নিঝুম ভ্রু কুচকে চেয়ে রইল। এই ছেলের এমন সস্তা নাটক দেখতে সে বেশ অভ্যস্ত। এই মাথা মোটা বলদটাকে একটা আস্ত ডিকশনারি বুঝিয়েও লাভ নেই। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক ভারী ব্যঙ্গাত্মক স্বর ভেসে এলো, তা দুলহানিয়াকে নিয়ে যাওয়ার জন্য শাহরুখ খান কাজলের দল এই কলেজে কি করছে শুনি? সাইফ ঘাড় কাত করে পেছনে তাকাতেই একদম থতমত খেয়ে গেল। সামনে স্বয়ং ইস্তিয়াক স্যার দাঁড়িয়ে, আর তার ঠোঁটে একটা চওড়া হাসি। নিঝুম ইস্তিয়াককে দেখে বিরক্তির চরম সীমানায় পৌঁছে গেল। তার রাগটা যেন এক ধাক্কায় দ্বিগুণ হয়ে গেল। সে আর ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে ইস্তিয়াককে পাশ কাটিয়ে গটগট করে সামনে হাঁটা দিল। সাইফ অবশ্য তখনও পরিস্থিতি বুঝতে না পেরে বীরত্ব দেখাতে গিয়ে আমতা আমতা করে বলল, না মানে স্যার, আমি বলছিলাম নিজর্নাকে জোর করে কোনো এক বলদের গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আমি যদি সামনে পেতাম ওই বলদটাকে, তাহলে তাহলে কি করতে? আগে সামনে পাই স্যার, তারপর বলবো কি করব। আমি হলাম কাজের ছেলে, মারামারি আমার রক্তে। মুখে শুধু বড় কথা বলি না, কাজে করে দেখাই। ও আই সি। তো করো মারামারি, আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। কি বলেন স্যার? আপনাকে কেন মারব? আমি তো ওই বলদের কথা বলেছি। ইস্তিয়াক দুই হাতে প্যান্টের পকেটে পুরো একদম সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, আমি সেই বলদ যার সাথে তোর নির্ঝরণার বিয়ে ঠিক হয়েছে। সাইফের মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সেইবার কাচুমাচু হয়ে দুই হাত জোর করে দাঁত কেলিয়ে বলল, সরি স্যার, আমি তো এমনি এমনি মজা করে বলছিলাম স্যার। প্লিজ স্যার, আমাকে কলেজ থেকে টিসি দিবেন না। ইস্তিয়াক সাইফকে আর কিছুই বলল না। কেন যেন আজকে নিঝুমের ওপর তার প্রচণ্ড রাগ হচ্ছে। একটা তীব্র শাসন করার ইচ্ছা জাগছে মনে। কেন নিঝুম সবসময় এই ফালতু ছেলেটার সাথে দাঁড়িয়ে কথা বলে? কি সম্পর্ক ওর সাথে? আবার নিজের এই অতিরিক্ত রাগের কারণে ইস্তিয়াক নিজেই অবাক হলো। এর আগেও তো নিঝুম এই ছেলের সাথে কথা বলেছে, তখন তো বুকে এমন হিংসের আগুন জ্বলেনি। তবে আজ কেন? হঠাৎ করে সূর্যের কথাগুলো ইস্তিয়াকের মনে ভেসে উঠল। ভালো লাগা মন থেকে তাড়াতাড়ি মুছে যায়, ভালোবাসা রয়ে যায় তবে মূল ভালোবাসার শুরু হয় কবুল বলার পরে। কই, সে তো
নিঝুমের নামে কবুল পড়েনি, তাহলে তার রাগের কারণ কি? শুধু এই একটা আংটি? বাগদানের কি এত জোর? ইস্তিয়াক আর দাঁড়ালো না, সোজা নিঝুমের পিছু নিল। খুঁজতে খুঁজতে একটা ফাঁকা ক্লাসরুমের সামনে আসতেই তার পা দুটো থমকে গেল। ভেতর থেকে নিঝুমের কান্নায় জড়ানো কণ্ঠস্বর ভেসে আসছে। রিমির সাথে কথা বলছে সে। নিঝুমের সে আর্তনাদ ইস্তিয়াকের শ্রবণ শক্তি যেন অবশ করে দিল। ভেতর থেকে রিমি বলছিল, যাকে চেয়েছিলি তাকেই তো পেয়ে গেলি, তাহলে কাঁদছিস কেন? নিঝুম চোখ মুছে ফুপিয়ে বলল, কোন মানুষকে চেয়েছিলাম রে রিমি, তখন বুঝিনি। এখন আর তাকে চাই না। আমি পারছি না রে। আমি আমি ইস্তিয়াক ভাইয়াকে পছন্দ করতাম, এটা সত্যি। কিন্তু তার চেয়েও বড় সত্যি হলো সে আমাকে নয়, সে অনুকে পছন্দ করত। আমি কখনো এমন একটা মানুষকে বিয়ে করতে পারবো না যার মনে অন্য কেউ রাজত্ব করে। তাহলে এখন কি করবি তুই? জানি না, তবে এই বিয়ে আমি কিছুতেই করব না। ওই লোকটাকে তো একদমই না। আচ্ছা শান্ত হ, এখন কোথায় যাচ্ছিস? বাড়ি যাব, ভালো লাগছে না আর। নিঝুম চোখ মুছতে মুছতে ক্লাসরুম থেকে বের হতেই সামনে ইস্তিয়াককে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল। নিঝুমের চোখ দুটো জবা ফুলের মতো লাল, যা বলে দিচ্ছে এতক্ষণ সে মনের ভেতর কতটা ঝড় চেপে রেখেছিল। নিঝুম ইস্তিয়াককে এক পলক দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে হনহন করে হেঁটে চলে গেল। ইস্তিয়াক কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে রইল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর সে হুঁশ ফিরে পেল এবং দ্রুত নিঝুমের পিছু নিল। কলেজ গেটের বাইরে রাস্তার পাশে রিকশার জন্য দাঁড়িয়েছিল নিঝুম। ইস্তিয়াক দ্রুত গিয়ে তার পাশে দাঁড়ালো। নিঝুম যখন রিকশা ডাকতে যাবে, ইস্তিয়াক পেছন থেকে তাকে ডাকলো। নিঝুম, একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। ইস্তিয়াকের কণ্ঠস্বর শুনে নিঝুম দাঁড়ালো ঠিকই, কিন্তু তার মুখের দিকে তাকালো না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ইস্তিয়াক একটু অপরাধের সুরে বলল, সত্যি বলছি নিঝুম, কাল রাতে যা হয়েছে আমি এসবের কিছুই জানতাম না। তো তুমি সবসময় আমার সাথে এইভাবে তেড়া করে কেন কথা বলো? আমি তো ইচ্ছে করে তোমাকে এই পরিস্থিতিতে ফেলিনি। ইস্তিয়াক কথা শেষ করার আগেই নিঝুম তপ্ত গলায় বলে উঠল, দেখুন ইস্তিয়াক ভাই, সরি স্যার, আপনার সাথে কথা বলতে আমার মোটেও ভালো লাগছে না। আর এই যে যা করেছে আমাদের পরিবার, তাতে আপনি মোটেও রাজি ছিলেন না। আপনি চাইলে তো সবার সামনে মানা করে দিতে পারতেন, কিন্তু আপনি সবার জোরটাই মেনে নিলেন। ইস্তিয়াক একটু ক্ষুব্ধ হয়ে বলল, আমি কেন সবার সামনে করব? তুমি কেন করনি? বড়রা যখন কথা বলছিল তখন তোমার মুখ থেকে বুলি কেন ফোটেনি? আপনাকে যতটা ভদ্র ভেবেছিলাম, আপনি আসলে তার বিন্দু পরিমাণও নন। আপনার সাথে এই বিয়ে আমি ভেঙে দিলাম। বলেই নিঝুম নিজের ডান হাতের আংটিটা খোলার জন্য টানাটানি শুরু করলো। কিন্তু ভাগ্য বোধহয় আজ তার জন্য অন্য কিছু লিখে রেখেছে। অনেক টানাটানি করার পরও আংটিটা আঙুল থেকে নড়ল না। নিঝুম রাগে গজগজ করে বলল, খুলতে পারলে আজই আপনার মুখে ছুঁড়ে দিয়ে যেতাম আপনার আংটি। ইস্তিয়াক নিঝুমের এই অবুঝ পাগলামি দেখে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলেই বলল, হাহ, আচ্ছা দিও, এখন চলো বাড়ি পৌঁছে দিয়ে আসি। কেন, আমার কি পানি? এত মহানুভবতা দেখাতে আসতে হবে না। নিজেকে মহাপুরুষ ভাবা বন্ধ করুন। ঠিক তখনই সামনে একটা খালি রিক্সা আসতে নিঝুম আর এক মুহূর্ত নষ্ট করলো না। ইস্তিয়াকের দিকে আর একবারও না তাকিয়ে সে রিক্সায় উঠে বসলো। রিক্সা চলতে শুরু করলো। নিঝুম একবারের জন্য পিছু ফিরে তাকালো না। ইস্তিয়াক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এক বুক দীর্ঘশ্বাস ফেললো। নিঝুমের ওই আকুল কান্না আর অভিমানী কথাগুলো তার বুকের ভেতর কেমন যেন একটা অচেনা তোলপাড় সৃষ্টি করে দিয়ে গেল। সারাটা দিন অনুর কাটলো এক অদ্ভুত অলসতার ভঙ্গিতে। সামনেই পরীক্ষা, অথচ বইয়ের পাতায় মন বসানো তো দূর, বইটাই খোলার এনার্জিও সে পাচ্ছে না। মনটা যেন অবাধ্য পাখির মতো উড়ে উড়ে বারবার অন্য কোথাও চলে যাচ্ছে। কিছুক্ষণ পর পর চোখের সামনে ভেসে উঠছে কাল রাতের সেই দৃশ্যটা, সূর্যের সেই অতর্কিত উষ্ণ চুম্বনের মুহূর্তটা। ভাবতেই অনুর ফর্সা গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠছে, কান দিয়ে যেন গরম তাপ বেরোচ্ছে। নিজের অজান্তে সে ওড়না দিয়ে মুখ চেপে ধরেছে। ধর, লোকটা এতখানি নির্লজ্জ কি করে হতে পারে? সবার সামনে বউ ডেকে ঘরে এনে এই কাণ্ড। নিজের এই লজ্জার হাত থেকে বাঁচতেই অনু আজ সারাটা দিন সূর্যের আশেপাশেও যায়নি। ইচ্ছে করেই নিজেকে লুকিয়ে রেখেছে। সূর্য অবশ্য নিজে থেকেও ডাকতে আসেনি, শুধু দুপুরের দিকে রাফি একবার এসে বলে গিয়েছিল, অনু আপু, সৌর্য ভাইয়া তোমাকে ডাকছে। কিন্তু অনু যায়নি। ওভাবে সামনাসামনি গিয়ে দাঁড়ানোর মতো বুক ভরা সাহস অন্তত এই মুহূর্তে তার নেই। মনে মনে ভাবলেও রাগ করলে করুকে, তাতে তার কি? আগে নিজের এই লজ্জা আর অস্বস্তি থেকে নিজেকেই বাঁচায়, তারপর না হয় ওনার রাগ ভাঙানো যাবে।
বিকেলের দিকে অনু যখন বিছানায় শুয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে এইসব সাত পাঁচ ভাবছিল, ঠিক তখনই রাফি আবারও রুমে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, অনু আপু, জলদি নিচে চলো, তোমার নতুন টিউটর এসেছে। অনু অলসতা ছেড়ে ধরফর করে বিছানা ছেড়ে উঠে বসলো। আয়নার সামনে গিয়ে চুলটা একটু ঠিক করে নিতে নিতে মনে মনে চরম বিরক্তি নিল তার। বড় চাচ্চু আবার কোত্থেকে কাকে জোগাড় করলো কে জানে, করুক গে, যার ইচ্ছা তাকে ডাকুক। পুরুষ মানুষ হলে সূর্য ভাই তো তাকে এক ধমকি তাড়িয়ে দেবে, তার আর টেনশন করে লাভ কি। নিজের এই দারুণ পরিকল্পনার সূর্যের সম্ভাব্য হিংসুটে রূপ কল্পনা করতে করতে অনু বেশ একটা জাঁকজমক মেজাজ নিয়ে নিচে নেমে এলো। কিন্তু ড্রয়িং রুমে পা রাখতে অনুর সমস্ত জলজান্ত জল্পনা কল্পনাবাজি এক লহমায় ধুলোয় মিশে গেল। অনু ড্রয়িং রুমে পা রাখতেই দেখলো সোফায় কোনো পুরুষ টিউটর নয়, বরং অত্যন্ত সুন্দরী একটা মেয়ে বসে আছে। মেয়েটার পরনে চমৎকার একটা সালোয়ার কামিজ, ঠোঁটে হালকা লিপস্টিক আর চুলে দারুণ একটা কাট। আধুনিকতার সাথে এক অদ্ভুত মিষ্টি একটা অবয়ব জড়িয়ে আছে মেয়েটার চোখে মুখে। তবে সবচেয়ে বড় ধাক্কাটা অনু তখন খেলো যখন দেখলো সেই রূপবতী টিউটর সূর্যের একেবারে মুখোমুখি বসে আছে এবং সূর্য খুব মনোযোগ দিয়ে মেয়েটিকে কি যেন বোঝাচ্ছে, আর মেয়েটিও মুচকি হেসে সূর্যের সব কথার উত্তর দিচ্ছে। ড্রয়িং রুমে এই দৃশ্যটা দেখে অনুর বুকের ভেতরটা যখন পুড়ে খাক হচ্ছিল, ঠিক তখনই সূর্য অনুকে দেখে তার দিকে ইশারা করলো, শান্ত গলায় বলল, মেহজাবিন, ইনি হলেন অনু। আজ থেকে ওই তোমার স্টুডেন্ট, মানে ওকে তুমিই পড়াবে। পরীক্ষা যেহেতু আর কয়েকদিন পরে, তাই একটু বেশি সময় নিয়ে রিভিশন করাতে হবে। মেহজাবিন নামের মেয়েটি সহাস্যে মাথা নেড়েই বলল, একদম চিন্তা করবে না ভাইয়া, আমি সব সিলেবাস কভার করে দেব। মেয়েটার মুখের ওই ভাইয়া ডাকটা শুনে অনুর গা যেন অপমানে আর হিংসায় জ্বলে গেল। অনু মনে মনে ভাবল, আহ্লাদ কত, হাসার সাথে সাথেই ভাইয়া বানিয়ে ফেলা হয়েছে। অনু কোনো কথা না বাড়িয়ে সোজা মেহজাবিনের সামনে পড়তে বসে গেল। মেয়েটি নিজের পরিচয় দিয়ে টুকটাক কথা বলতে চাইলেও অনু সম্পূর্ণ নীরব রইল, একটা কথারও উত্তর দিল না। মেহজাবিন কিছুটা অপমানিত বোধ করলেও নিজের মার্জিত ব্যবহার বজায় রেখে অত্যন্ত ধৈর্য নিয়ে অনুকে পড়াতে শুরু করলো। কিন্তু অনুর মন তো পড়ার খাতায় নেই, তার মন তখন সূর্য আর এই মেয়ের রসায়ন নিয়ে হাজারটা কুটিল ভাবনায় ব্যস্ত। নিজের ভেতরের সবটুকু কৌতূহল আর রাগ চেপে রাখতে না পেরে হুট করেই অনু পড়ার মাঝখানে জিজ্ঞেস করে বসলো, আচ্ছা, আপনি সূর্য ভাইকে চেনেন? মেহজাবিন একটু হেসে বলল, সূর্য ভাইকে চিনবো না? উনি তো আমার। বলতেই মেয়েটা কেমন যেন একটু থেমে গেল। অনু চট করে খাতার ওপর পেন্সিলটা রেখে কড়া গলায় বললেন, এক মিনিট, আপনি ওনাকে বারবার ভাই কেন বলছেন? মেহজাবিন অনুর এমন আক্রমণাত্মক প্রশ্নে বোধহয় একটু হকচকিয়ে গেল। সে অপ্রস্তুত হয়ে বলল, কেন, কি হয়েছে? ভাই বললে সমস্যা কি? সূর্য ভাই শুধু আমার ভাই, শুধুমাত্র আমার সূর্য ভাই, অন্য কারো নয়। ওনাকে আর কখনো আপনি সূর্য ভাই বলে ডাকবেন না, একদম নিষেধ। মেহজাবিন অবাক হয়ে শুধালো, তাহলে আমি ওনাকে কি বলে ডাকবো? যা খুশি ডাকুন, মামা, কাকা, চাচা। চাচাটাই পারফেক্ট, তাই চাচা বলে ডাকবেন। এখন আসল কথায় আসুন, আপনি ওনাকে কবে থেকে চেনেন, কিভাবে চেনেন? সব সত্যি সত্যি বলবেন, একটা মিথ্যা বললেই কিন্তু খবর আছে। মেহজাবিন অনুর এমন রূপ দেখে একটু ঘাবড়ে গেল। সে আমতা আমতা করে বলল, আসলে কয়েক মাস আগে তখন আমাদের ফ্যামিলির একটা ক্রাইসিস চলছিল। মানে আমার বাবা যখন খুব অসুস্থ ছিলেন, সংসারের খরচ আর বাবার চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছিলাম। ঠিক তখনই সূর্য ভাইয়া আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি আমাকে তাদের পারিবারিক কোম্পানিতে একটা জবও পাইয়ে দিয়েছিলেন। তার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। তাই উনি যখন কাল আমাকে তোমার জন্য একজন শিক্ষিকার কথা বললেন, আমি নিজেই তখন এক পায়ে রাজি হয়ে গেলাম যে আমি পড়িয়ে দেব। এভাবেই সূর্য ভাইয়ের। মেহজাবিনের কথা শেষ করার আগে অনুর চোখের অগ্নিদৃষ্টির দিকে তাকিয়ে চট করে শুধরে নিয়েই বলল, সূর্য চাচার সাথে এভাবেই পরিচয় হয়েছিল। মেয়েটার মুখে সূর্য চাচা শব্দটা আর পুরো ঘটনাটা শোনার পর অবুঝ মেয়ে অনুর মনটা এবার কিছুটা শান্ত হলো।
অনু অবশ্য বুঝতে পারল মেয়েটি আসলে খুব নিরীহ আর ভালো। মেহজাবিনকে আর আগের মতো অতটা খারাপ লাগলো না তার। মেয়েটা আসলে ভালো আর পড়ায়ও বেশ চমৎকার। পড়া শেষ করে মেহজাবিন যখন করিডোর দিয়ে চলে যাচ্ছিল তখন সূর্যের সাথে তার মুখোমুখি দেখা হলো। সূর্য কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, তো মেজাবিন, তোমার স্টুডেন্ট কেমন বুঝলে? ওকে ঠিকঠাক পড়াশোনা করছে? মেহজাবিন একটু হেসেই বলল, জি আই মিন চাচা, ও অনেক ভালো মেয়ে। মেহজাবিনের মুখে হুট করে এই চাচা ডাক শুনে সূর্য একদম থতমত খেয়ে গেল। সে চরম অবাক হয়ে নিজের আশেপাশে তাকালো এটা বোঝার জন্য যে মেয়েটা আসলে কাকে উদ্দেশ্য করে এই সম্বোধনটা করছে, কিন্তু আশেপাশে কেউ নেই। মেহজাবিন হাসি মুখে ঠিক তার দিকেই তাকিয়ে আছে। সূর্য নিজের দিকে আঙুল তুলে অবিশ্বাসের সুরে বলল, চাচা? মেহজাবিন এবার আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে মুচকি হেসে ফিসফিস করে বলল, আপনার স্ত্রী আমাকে আপনাকে ভাইয়া ডাকতে কঠোরভাবে বারণ করে দিয়েছেন। ওনার কড়া নির্দেশ আপনাকে যেন আমি চাচা বলে ডাকি। সি ইজ টু মাচ পজিটিভ সূর্য ভাইয়া। ও সরি চাচা। বলেই মেয়েটি হেসে ফেলে দ্রুত বিদায় নিয়ে চলে গেল। সূর্য করিডোরে দাঁড়িয়ে এক চিলতে বাঁকা হাসলো। তবে সামনের রুমের দরজার পাশের পর্দার নিচে কারো ওড়নার আংশিক উঠতে দেখে তার আর বুঝতে বাকি রইল না যে আড়ালে দাঁড়িয়ে কে চোরের মতো আড়ি পাচ্ছিল। সে শব্দ না করে ধীর পায়ে সেদিকে পা বাড়ালো। সূর্যকে নিজের রুমের দিকে আসতে দেখে অনু তড়িঘড়ি করে বিছানায় শুয়ে পড়ার ভান করলো, যেন সে কত গভীর ঘুমে মগ্ন। সে ঝটপট মুখের ওপর কাঁথাটা টেনে নিজেকে পুরোপুরি ঢেকে নিল। সূর্যের সেটা দেখে আরও তীব্র হাসি পেল। সে নিজেকে সামলে নিয়ে হাসিটা চেপে রাখলো। সে বিছানার পাশে এসে অনুর মুখের ওপর থেকে চাদরটা টেনে সরাতে গেল, কিন্তু অনু ভেতর থেকে ওটা আরও শক্ত করে চেপে ধরে রাখলো। সূর্য একটু বুঝে নিয়ে খাটের একপাশে বসে বলল, কি ব্যাপার জান, এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিস? এই মাত্রই তো তোর টিচার তোকে পড়িয়ে গেল। অনু ভেতর থেকে কোনো উত্তর দিল না, একদম নিশ্চুপ। সূর্য এবার চাদরের ওপর দিয়ে অনুর হাতটা আলতো করে চেপে ধরে ফিসফিস করে বলল, এত পজিটিভ কেন আপনার মধ্যে যান? আমাকে সোজা মেয়েটার চাচা বানিয়ে দিলেন। অনু আর নিজেকে চেপে রাখতে পারল না। সে তড়িঘড়ি করে মুখের ওপর থেকে কাঁথাটা সরিয়ে সোজা হয়ে বসে সূর্যের দিকে রাগে চোখে তাকালো। ঠোঁট ফুলিয়ে অভিমানী গলায় বলল, কষ্ট হচ্ছে বুঝি চাচা ডাকায়? ওই পরীর মতো সুন্দর মেয়ের মুখে ভাইয়া ডাক শোনার জন্য খুব মন টানচান করছিল, তাই না? বলে সে আবারও রাগে মুখটা চাদর দিয়ে ঢেকে নিতে চাইল, কিন্তু সূর্য এবার আর তাকে সুযোগই দিল না। সে চাদরটা এক ঝটকায় কেড়ে নিয়ে ধীরে ঝুঁকে পড়ল অনুর ওপর। অনুর কানের লতিতে একটা উষ্ণ গভীর চুম্বন এঁকে দিয়ে ফিসফিস করে বলল, এই পৃথিবীর মানুষ আমাকে কোন নামে ডাকলো তাতে আবরার খান সূর্যের কিছু যে আসে না। আমার কান শুধু তোমার মুখে একবার তুমি আমার সূর্য ভাই ডাকটা শোনার জন্য তৃষ্ণার্ত হয়ে আছে। সবার কাছে আমি চাচা হলেও ক্ষতি নেই, শুধু আমার এই ছোট্ট মায়াবী পাখিটা যেন আমি তোর হৃদয়ের রাজা করে রাখে। সূর্যের এই গভীর মাদকতাপূর্ণ কথায় অনুর হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এইদিক ওইদিক তাকিয়ে আমতামতা করে কোনো রকমে ঢোক গিলে বলল, আপনি আপনি দিন দিন বড্ড বেশি ফ্লার্ট করা শিখছেন সূর্য ভাই। সূর্য অনুর কপালে নিজের কপাল থেকে মৃদু হেসে বলল, নিজের বিলাসিত স্ত্রীর সাথে ফ্লার্ট করাতে সুন্নাত জান, তা আমার উপর তো হিংসা কেন তোমার শুনি? অনু সূর্যের তপ্ত চাহনির সামনে নিজের চোখ নামিয়ে নিয়ে ফিসফিস করে বলল, আমি হিংসে করি না, আপনি আমার, তাই আপনাকে অন্য কেউ ভাই ডাকলে আমার সহ্য হয় না, ব্যাস। সূর্য এবার একগাল হেসে অনুকে নিজের শক্ত বুকের সাথে জড়িয়ে ধরল। সকালবেলা পুরো বাড়ির মানুষ তখন নাস্তার টেবিলে মশগুল। চারিদিকে প্লেট বাটির টুংটাং শব্দ আর নানামুখী গল্পগুজব চলল। টেবিলের এক কোণে আজ এক অন্যরকম নীরবতা বিরাজ করছে। অরণ্য চুপচাপ বসে আছে, তার প্লেটের খাবারে সে মনমরা হয়ে চামচ নাড়ছে, চোখ দুটো নিচু। টেবিলে বসে সাইরা কয়েকবার আর চোখে তাকালো ছেলেটার দিকে, কিন্তু অরণ্য একবারের জন্য তার দিকে তাকালো না। আজ বড্ড গভীর হয়ে আছে সে, যা এই চঞ্চল ফাজিল ছেলেটার চরিত্রের সাথে মোটেও যায় না। অরণ্যর এই মৌনতা সাইরার বুকের
ভেতর কেমন যেন একটা অচেনা অস্বস্তি তৈরি করছে। এদিকে অনুর আর মাত্র কয়েকদিন পর থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে। পরীক্ষার আগের দিন সব ছাত্রছাত্রীর মাথায় যেখানে পড়ার চিন্তা গো গো করে, সেখানে অনুর মাথায় সমস্ত নজর আর মন অন্যদিকে। সে নাস্তা প্লেট সামনে নিয়ে সূর্যের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। যদিও সূর্যটা বেশ কয়েকবার লক্ষ্য করেছে, তবু সে না দেখার ভান করেই রইল। আসলে এই মেয়ের অবুঝ চাহনিটাই তাকে সবসময় গিলে খায়। এমনিতেও সূর্য ইদানিং প্রচণ্ড মানসিক শান্তিতে নেই। সে ভেবেছিল নিজের চাকরিটা ছেড়ে দেবে, অফিসে অফিসিয়াল ডিজাইন লেটারও জমা দিয়ে দিয়েছিল, কিন্তু বেয়াদব কোম্পানির সিইও বেচারা কিছুতেই তাকে ছাড়ল না, উল্টো রিজাইন লেটার রিজেক্ট করে দিল। এটা নিয়ে সূর্যের বিরক্তি আর রাগের শেষ নেই। অনু যখন পরোটার টুকরো মুখে পুরে এক মনে সূর্যকে গিলছিল, ঠিক তখনই পাশ থেকে বিরক্ত হয়ে নিঝুম টেবিলের নিচ দিয়ে অনুর পায়ে জোরে একটা লাথি মারলো। তারপর নিচু স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, ফাজিল, বড়দের দেখিস না টেবিলে বসে আছে, এভাবে সবার সামনে ভাইয়াকে গিলে খাচ্ছিস কেন? অনু পা টলতে টলতে মুখ নিচু করে ফিসফিসিয়ে বলল, আমার স্বামী তাই আমি গিলছি? তুমিও তো ইস্তিয়াক ভাইয়াকে এভাবেই গিলে খেতে। নিঝুমের মুখটা মুহূর্তেই কুঁচকে নিল। সে কড়া গলায় বলল, ফর কাইন্ড অফ ইউর ইনফরমেশন, এগুলো আগের কথা, মানে আগের কথা বাগে খেয়েছে, তাই ওই ফালতু কথা নেক্সট টাইম আর মুখেও আনবি না। অনু ছোট করে মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, দেখা যাবে কতদিন বাঘে খায়। খাওয়া দাওয়া পর্ব চুকে এবার সাইরাদের বিদায়ী পর্ব শুরু হলো। দেখতে দেখতে প্রায় মাসখানেক কেটে গেল। দিলারার মনটা আজ ভীষণ ভারাক্রান্ত। 1 মাস থাকতে পারবে না ভেবেও ভাইদের টানে চেনা পরিবেশের মায়ায় এতগুলো দিন থেকে গেলেন। প্রথমে দাদু তার সাথে কথা না বললেও দিলারা কাল হুট করে নিজের ভুল বুঝতে পেরে দাদুর কাছে গিয়ে ক্ষমা চেয়েছিলেন। দাদু মনে মনে আসলেই মাফ করেছেন কিনা তা দিলারার জানা ছিল না, তবে আজ চলে যাওয়ার প্রাক্কালে তার বাবা যখন তাকে আরও কয়েকটা দিন থেকে যাওয়ার কথা বললেন, সেটাই যেন দিলারার কাছে অনেক বড় পাওয়া ছিল। তার বাবা মনে মনে মাফ না করলে নিশ্চয়ই আজ এইভাবে ভালোবেসে থাকতে বলতেন না। বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় হলো। আমজাদ হোসেন খান আর রাশেদ খান মিলে বোন আর ভাগ্নিকে এয়ারপোর্টে ড্রপ করতে যাবেন। যদিও অরণ্য কিছুতেই যেতে চাচ্ছিল না, কিন্তু বড়রা জোর করে তাকেও সাথে গাড়িতে তুলে নিল। পুরোটা পথ অরণ্য জানালার বাইরে তাকিয়ে রইল। এয়ারপোর্টে পৌঁছানোর পরও সায়রা কয়েকবার অরণ্যের সাথে কথা বলতে চাইল, কিন্তু অরণ্য এমনভাবে পাশ কাটিয়ে চলে গেল যেন সায়রা নামের কেউ তার আশেপাশে নেই। এই অবহেলা সায়রাকে ভেতরে ভেতরে ভীষণ কষ্ট দিচ্ছিল। অবশেষে সায়রাদের ভেতরে ঢোকার সময় হলো। ইমিগ্রেশন চেকিংয়ের জন্য সায়রা যখন ভেতরের দিকে ঢুকতে যাবে, ঠিক তখনই শেষবারের মতো অরণ্যর সাথে তার চোখাচোখি হলো। অরণ্যের চোখের দিকে তাকাতেই সায়রার বুকটা কেঁপে উঠল। সেই চোখে যেন এক চরম অভিমান আর না বলা যন্ত্রণার সুনামি বয়ে যাচ্ছে, কিন্তু অরণ্য আর এক মুহূর্ত সায়রার দিকে তাকালো না। ঝট করে মুখ ফিরিয়ে উল্টো ঘুরে হাঁটা দিল। সায়রা পুরোটা সময় পেছনের দিকেই তাকিয়ে রইল, যদি অরণ্য শেষবারের একটু ফিরে তাকায়, কিন্তু না, অরণ্য আর তাকালো না। এক বুক শূন্য তার অদ্ভুত এক অনুভূতির টান নিয়ে সায়রা চেকিংয়ের ভেতরেই হারিয়ে গেল। আজকে অনুর জীবনের অন্যতম বড় একটা দিন। তার এইচএসসি পরীক্ষা শুরু। সকাল সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ার টেবিলে বসেছিল সে, কিন্তু শেষ মুহূর্তে রিভিশন দিতে দিতে সময়ের খেয়ালই ছিল না। যখন ঘড়ির দিকে তাকালো তখন দেখে তড়িঘড়ি করে রেডি না হলে পরীক্ষা সেন্টারে পৌঁছানোই মুশকিল হবে। নাস্তা খাওয়ার মতো একদম সময় নেই। অনু ভাবলো কোনো মতে রেডি হয়ে এক ছুটে বেরিয়ে যাবে, কিন্তু তার কি আর সেই সাধ্য আছে? বড় মা তো আর এইবারই নিয়ম ভাঙতে দেবেন না। তিনি ঠিকই প্লেট হাতে রুমে এসে হাজির হলেন। অনুকে এক প্রকার জোর করে নিজের হাতে নাস্তা খাইয়ে দিতে শুরু করলেন। রেডি হয়ে তাড়াহুড়ো করে নিচে নামতেই অনুর চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। সদর গেটের সামনে কালো রঙের চকচকে বাইকটা নিয়ে হেলমেট হাতে বসে আছে স্বয়ং আবরার খান সূর্য। খুশিতে ডগমগ মন নিয়ে অনু এক ছুটে গিয়ে সূর্যের বাইকে উঠে বসলো। বসেই আলতো করে সূর্যের চওড়া কাঁধে নিজের হাত রাখলো। সূর্য আয়নায় অনুর কাণ্ড দেখে ভ্রু কুচকে বলল, এই যে ম্যাডাম, এক লাফে যে তালগাছ উঠে বসলেন, তা হেলমেটটা পরবে কে? কেন আপনি? এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে, প্লিজ আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবেন না তো, গাড়ি স্টার্ট দিন।
এই মেয়ের সাথে কথাই জেতা আর হিমালয় জয় করা সমান কথা। তাই সূর্য আর সময় নষ্ট না করে বাইকের অ্যাক্সিলারেটরের মোচড় দিয়ে হাইওয়েতে বাইক ছুটিয়ে দিল। রাস্তা দিয়ে বাইক তীব্র গতিতে এগিয়ে চলেছে আর বাতাসে অনুর চুলগুলো উঠছে। একটা সময় ছিল যখন এই খিটখিটে গম্ভীর লোকটা তাকে ছুতেও দিত না, সবসময় দূরত্ব বজায় রেখে চলতো। আর আজ আজ সেই মানুষটাই তাকে নিজের বাইকে করে পরীক্ষা হলে নিয়ে যাচ্ছে। ভাবতেই অনুর ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। হুট করেই অনুর মনে এক অদ্ভুত আবেগের হাওয়া দোলা দিয়ে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। সূর্যের পিঠে নিজের মাথাটা আলতো করে সঁপে দিয়ে দুই হাত দিয়ে সূর্যের কোমরে শক্ত করে জড়িয়ে ধরল। আচমকা অনুর এমন স্পর্শে সূর্যের পুরো শরীর জুড়ে যেন এক তীব্র বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। সে বাইকের গতি কিছুটা কমিয়ে দিল। ঠিক তখনই অনু সূর্যের পিঠে মাথা রেখে মনের গহীনের সুপ্ত অনুভূতিগুলো মেলে ধরে বলে উঠল, সূর্য ভাই, আমার না ছোট ছোট কিছু ইচ্ছে আছে। আমাদের যখন ধুমধাম করে বিয়ে হবে তখন আমি একদম লাল টকটকে একটা বেনারসি শাড়ি পরবো, 2 হাত ভর্তি করে কাচের লাল চুড়ি পরবো, আর পায়ে জড়িয়ে রাখবো আলতা। আপনি তখন শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকবেন, একদম চোখ সরাবেন না, মন ভরে আমাকেই দেখবেন শুধু। আর আমি লজ্জায় আপনার ওই চওড়া বুকে মুখ লুকিয়ে বলবো, দেখুন আপনার আবরার খান সূর্য, আজ থেকে এই মেয়েটা শুধু আপনার। আমাদের ছোট্ট একটা ছিমছাম সংসার হবে, যেখানে রোজ সকালে আমি আপনাকে 1 কাপ কড়া চা বানিয়ে দেব, আর আপনি পেপার পড়তে পড়তে চায়ে চুমুক দেবেন। মাঝে মাঝে আমরা দুজন মিলে খুব বৃষ্টিতে ভিজবো। আর হ্যাঁ, প্রতিদিন অফিস থেকে ফেরার সময় আমার জন্য একটা করে লাল গোলাপ, তাজা লাল গোলাপ অবশ্যই নিয়ে আসতে হবে। এটা কিন্তু একদমই ভোলা যাবে না। এই পৃথিবীর সব কিছুর বিনিময়ে হলেও আমি শুধু আপনার এই বুকে সারা জীবনের জন্য এইভাবে জড়িয়ে থাকতে চাই। অনুর এত সুন্দর নিষ্পাপ আর গভীর চলন্ত বাইককেই বসে সূর্য অনুর এই নিষ্পাপ গভীর আর ভালোবাসায় জড়ানো কথাগুলো শুনছিল। তার বুকের ভেতরটা এক অজানা সুখে তোলপাড় হয়ে গেল। অনুর হাতের পিঠে নিজের ঠোঁট ছুঁয়ে গভীর মাদকতাপূর্ণ স্বরে বলল, লাল বেনারসি আর আলতাতে যদি আমার জান কেড়ে নিতে চাস, তবে তোকে আমি নিজের হাতে বউ সাজাবো জান। শুধু সেদিন নয়, প্রতিদিন আমার এই চোখ দুটোই আমার পুরো অস্তিত্ব শুধু তোমাকেই দেখবে। তোর প্রতিটা ইচ্ছে আমি নিজের বুকের গহীনে যত্ন করে সাজিয়ে রাখলাম। অনুর গাল দুটো লজ্জায় এবার সত্যি লাল গোলাপের মতো রাঙা হয়ে উঠল। বাইক তখন কলেজের কাছাকাছি চলে এসেছে। কলেজের মূল গেটটা আর কিছুটা দূরে থাকতেই অনু আচমকা চিৎকার করে সূর্যকে থামতে বলতে শুরু করলো। থামুন থামুন বলছি, বাইক থামান। সূর্য বেশ বিরক্ত হয়ে ব্রেক কষেই বলল, কি হচ্ছে তোর? বাইক করে এখানে থামালি? কলেজ তো এখন ওই মাথায়। আপনি আর 1 কদমও আমার কলেজের সামনে যাবেন না। আমি আপনাকে ওখান পর্যন্ত নেবই না। অনু বাইক থেকে নামতে নামতে বলল। সূর্য অবাক হয়ে বলল, কেন? আমি তোর কলেজের সামনে গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? মহাভারত অশুদ্ধ হবে কিনা জানি না, তবে আপনাকে ওই কলেজের সামনে নিয়ে গেলে ওখানে মেয়েদের নজর লেগে যাবে আপনার উপর। কথাটা বলেই অনু হন্তদন্ত হয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে এই সূচকে বাইক থেকে নেমে দাঁড়ালো। সূর্য অনুর এমন অদ্ভুত কথায় পুরোপুরি থতমত খেয়ে গেল। সে চোখ ছোট ছোট করে বলল, মানে আবার কি? সেদিন আমাদের কলেজের ওই পরিয়া নামের মেয়েটা, ও এসে আমায় বলল, এই অনু, তোর ওই কাজিন আছে না সূর্য, ওনার নাম্বারটা দিস তো প্লিজ। আমি তো শুনে অবাক, জিজ্ঞেস করলাম কেন? ও তখন হেসে বলল, কেন আবার, ওকে পটিয়ে তোর ভাবি হব। অনুর মুখে বান্ধবীর এমন চপলতার কথা শুনে সূর্য এক অদ্ভুত মজা পেল। সে নিজের হাসি চেপে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, তা তোর বান্ধবী যখন তোর ভাবি হতে চাইলো, তুই তখন কি করলি? একটা কড়া দেখে চড় মেরে দিয়েছি। অন্য মেয়ের এত বড় সাহস কি করে হয় আমার স্বামীর দিকে চোখ তোলার? আজ না হয় ওকে মেরে সোজা করেছি, কিন্তু কতদিন আর এইভাবে অন্য মেয়েদের মেরে মেরে সোজা করব বলুন তো? যদি আপনার চরিত্র ঠিক না থাকে, তাই আমার মনে হয় অন্য কাউকে সোজা করার আগে আপনাকে সোজা করা উচিত আমার, তাই না? সূর্য এবার পুরোই থতমত খেয়ে গেল। এই পুচকে মেয়ে এখন তার চরিত্র নিয়ে কথা তুলছে। সে অবাক হয়ে নিজের বুকের ওপর হাত রেখে বলল, আমি আবার কি করলাম? এত সেজেগুজে ঘুরে বেড়ান কেন? কি ভেবেছেন আমি জানি না? মেয়েদের ইমপ্রেস করার জন্যই তো এতটা করেন আপনি, তাই না? তুই আমার চরিত্রের দিকে আঙুল তুলেছিস? জেনে রাখিস, আবরার খান সূর্যের চরিত্র ফুলের মতো পবিত্র।
অনু ঠোঁট কামড়ে দুষ্টুমি ভরা এক চিলতে হাসি হেসে বলল, একটা সময় পর এই ফুলেই কিন্তু পছন্দ হরে, তাই আপনার ওই ফুলের মতো চরিত্রকে আমার একদমই বিশ্বাস নেই। বলেই অনু আর দাঁড়ালো না, খিলখিল করে হেসে কলেজের গেটের দিকে দ্রুত পা বাড়ালো। সূর্য বাইকে হেলান দিয়ে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। এই মেয়ে তাকে এইভাবে মুখের উপর কথা শুনিয়ে চলে গেল। তাকে সোজা করবে, আর তার চরিত্র নাকি পচে যাবে। আর তার চরিত্র নিয়ে এই মেয়ের মনে এত সন্দেহ। সূর্য কিছুক্ষণ নিজের মনেই কি যেন ভেবে একটা চওড়া বাঁকা হাসি হাসলো। সে বাইক স্টার্ট দিয়ে অনুর ঠিক পাশ কাটিয়ে যাওয়ার সময় একটু ঝুঁকে ফিসফিস করে বলে গেল, চরিত্রহীন যখন হয়েছে তাহলে এবার রেডি থাকো যান, রাতে বাড়ি ফিরে তারপর তোমায় দেখাচ্ছে চরিত্র কাকে বলে। কথাটা শুনে অনু থমকে দাঁড়িয়ে পড়ল। রাস্তার মাঝখানেই তার ফর্সা গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। পরক্ষণেই পরীক্ষার কথা মনে পড়তেই সে আর এক মুহূর্ত নষ্ট না করে এক ছুটে কলেজের ভেতরে ঢুকে গেল। নিঝুমকে আজকে অরণ্য কলেজে পৌঁছে দিয়ে গেছে। সে এয়ারপোর্টের ঘটনার পর থেকে অরণ্যর মন মেজাজ একদম চটে আছে। ইদানিং কেন যেন সে আগের মতো হাসে না। বন্ধুদের আড্ডাতেও তাকে আর আগের মতো দেখা যায় না। সবসময় কেমন যেন মুখ ভার করে গুম হয়ে থাকে। অনু ছাড়া বাড়ির আর কারো সাথে তেমন একটা কথাও বলছে না সে। নিঝুমকে কলেজের সামনে নামিয়ে দিয়ে অরণ্য একটা শুকনো বিদায় জানিয়ে বাইক ঘুরিয়ে চলে গেল। নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলে কলেজের ভেতর ঢুকলো। প্রতিদিনের মতো আজকেও ইস্তিয়াকের সাথে তার দেখা হলো, তবে কোনো কথা হলো না। নিঝুম মুখ ফিরিয়ে চলে গেল, আর ইস্তিয়াকও নিজে থেকে ডাকলো না। তবে ইস্তিয়াক আড়াল থেকে সবসময় মেয়েটাকে কেমন যেন তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করে। ক্লাসে পড়ানোর সময়ও তার চোখ দুটো নিঝুমের ওপরই আটকে থাকে। নিঝুম যে তাকে পছন্দ করত, এই সত্যিটা ইস্তিয়াকের মনের ভেতর ইদানিং সারাক্ষণ একটা গভীর অপরাধ বোধ আর অনুশোচনার জন্ম দিচ্ছে। সে নিজেই এখন এক গভীর মনস্তাত্ত্বিক ঝড়ে জর্জরিত। কারণটা অবশ্য সংযত। বছরখানেক আগের কথা, সেবার যখন সে খানবাড়িতে গিয়েছিল তখন নিঝুমের মা জোর করে নিঝুমকে ইস্তিয়াকের কাছে পড়ার জন্য পাঠিয়েছিলেন। সেবার পড়তে বসে নিঝুমের খাতার শেষ পৃষ্ঠায় একটা পেন্সিল স্কেচ দেখেছিল ইস্তিয়াক। তখন সে অতটা খেয়াল না করলেও এখন তার কাছে সবকিছু একদম স্পষ্ট। কাঁচা হাতে আঁকা সেই স্কেচের অবয়বটা আর কারো নয়, স্বয়ং ইস্তিয়াকের নিজেরই ছিল। মেয়েটা কত আগে থেকেই তাকে নিজের মনের ক্যানভাসে এঁকে রেখেছে, অথচ সে বোঝেনি। ক্লাস শেষ হওয়ার পর আজকে নিঝুমের মনটা ভালো ছিল না। সে ভাবলো একটু নিরিবিলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরবে। মনের ক্লান্তি দূর করতে সে একটু ফাঁকা একটা রাস্তা ধরে হাঁটা দিল। কিন্তু কিছু দূর যেতেই হুট করে রাস্তার মোড়ে 4-5টা বকাটে ছেলের আড্ডা দেখে তার পা দুটো থমকে গেল, বুকটা ধক করে উঠল। কিন্তু এখন আবারও রাস্তা বদলে পেছনে ফিরে যাওয়াটা কেমন দেখায়। তাই নিঝুম নিজের ভয়টা আড়াল করে বুক শক্ত করলো, মাথা একদম নিচু করে কারো দিকে না তাকিয়ে সোজা হনহন করে হেঁটে পার হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু বকাথেরা তাকে এমনি এমনি ছেড়ে দেওয়ার পাত্র নয়। নিঝুমকে পাশ কাটিয়ে যেতে দেখে তাদের মধ্যে থেকে একজন শেষ দিয়ে কুরুচিপূর্ণ সুরেই বলে উঠল, ওহ, ফুলটুসি দেখি একদম একা। আমরাও তো একা আছি গো সুন্দরী, তাই এত জোরে জোরে হাঁটছো কেন? একটু দাঁড়িয়ে গল্প করে যাও। নিঝুমের বুকের ভেতরটা ভয়ে দুরু দুরু করে উঠল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে নিজের হাঁটার গতি আরও বাড়িয়ে দিল, আর বকাঠি ছেলেগুলোও তার পিছু হাঁটতে শুরু করলো। ঠিক তখনই পেছন থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, তোদের আর ফুলটুসির সাথে ফুলটুসি খেলতে হবে না। ওই ফুলটুসির হবু স্বামী একদম পেছনেই দাঁড়িয়ে আছে। নিঝুম সহ বখাটিদের দল চমকে উঠে একযোগে পেছনের দিকে তাকালো। নিঝুম পেছনে তাকিয়ে দেখে ইস্তিয়াক দাঁড়িয়ে আছে। ইস্তিয়াকের চোখ দুটো রাগে লাল হয়ে আছে। বখাটিদের ওপর রাগ তো আছে, সাথে নিঝুমের এই একা ফাঁকা রাস্তায় আসার বোকামির কারণে তার রাগ যেন দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু ইস্তিয়াককে দেখে নিঝুমের ভেতরে ভয়টা এক নিমেষে প্রচণ্ড রাগে রূপ নিল। তার উপর ইস্তিয়াকের দেওয়া সেই হবু স্বামীর পরিচয় শুনে তার রাগ যেন সপ্তম আকাশে চড়ে গেল। সে নিজেকে সামলাতে না পেরে খেপে গিয়ে বখাটেদের সামনেই বলে উঠল, আমি ওনাকে চিনি না, উনি মিথ্যা বলছেন। ইস্তিয়াকের চোখের মনি রাগে আরও চকমক করে উঠল। সে নিঝুমের দিকে এক পলক তাকিয়ে বখাটেদের দিকে ঘুরে বখাটেদের উদ্দেশ্যে দাঁতে
দাঁত চেপেই বলল, কোনো সমস্যা নেই না চিনলেও, আমি তোমাকে ভালো করে চিনিয়ে দেব। ছেলেগুলো এবার ইস্তিয়াকের চশমার পেছনের শান্ত অথচ খুনে চাউনি দেখে একটু ভয় পেয়ে গেল। চেহারাটা পরিচিত হয়ে উঠল। তারা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করে আমতা আমতা করে বলল, সরি ভাই, আমরা তো জানতাম না এটা ভাবি হয়। ইস্তিয়াক এক পা এগিয়ে এসে বলল, শুধু ভাবি নয়, এইটা সূর্যের বোন। সূর্য যদি জানতে পারে তোরা তার বোনকে একা পেয়ে উত্ত্যক্ত করেছিস, তাহলে তোদের কি দশা হবে ধারণা আছে? সূর্য নামটা শুনতেই বখাটিদের কলিজা যেন শুকিয়ে গেল। এই এলাকায় সূর্য একবার মেয়েদের উত্ত্যক্ত করার অপরাধ কয়েকটা ছেলেকে বেধম পিটিয়েছিল, যাদের মধ্যে এই দলের দু একজনও ছিল। তারা চট করে কান ধরে বলল, ভাই প্লিজ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, সরি, এমন ভুল আর কখনো হবে না। ইস্তিয়াক আর কারো কথার তোয়াক্কা না করে নিঝুমের হাতটা শক্ত করে চেপে ধরে সোজা সামনের দিকে হাঁটা দিল। বকাটে ছেলেগুলো আর সেখানে দাঁড়ানোর সাহস পেল না, যে যার মতো কেটে পড়ল। কিছু দূর আসতেই নিঝুম নিজের হাতটা ইস্তিয়াকের শক্ত মুঠো থেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি শুরু করলো। সে দাঁত কিরমির করে বলল, হাত ছাড়ুন বলছি, কি আজে বাজে কথা বলছেন সবার সামনে? ইস্তিয়াক হাত ছাড়ল না, বরং আরও শক্ত করে ধরে নিঝুমের মুখের দিকে তাকিয়ে বলল, ছাড়ার জন্য তো তোমার হাত ধরিনি নিঝুম। মানে কি বলতে চান আপনি? ইস্তিয়াক নিঝুমের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মানে খুব সোজা, আংটিটা ফেরত দেওয়ার জন্য তোমাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছিলাম। তুমি তো আংটিটা খুলতেই পারোনি, তাই এখন ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন আর ওই আংটি আমি ফেরত নেব না। তাই এই হাত সারা জীবন তোমাকেই বহন করতে হবে, চাইলেও আর না চাইলেও। ইস্তিয়াকের মুখে এমন অধিকার বোধের কথা শুনে নিঝুমের সমস্ত শরীর যেন অবশ হয়ে এলো। আংটিটা যে আঙুলে আটকে গিয়েছিল সে তো সেটা ভুলেই গিয়েছিল, কিন্তু আজ ইস্তিয়াকের এই জোর খাটানো আর অধিকার দেখানো ভঙ্গি দেখে নিঝুমের কেন যেন আর রাগ লাগছে না, বরং বুকের ভেতর এক অদ্ভুত মিষ্টি অনুভূতি দোলা দিয়ে যাচ্ছে। তবে সে নিজের এই দুর্বলতা প্রকাশ করতে রাজি নয়। সে আবারও হাতটা টানার চেষ্টা করতে ইস্তিয়াক হঠাৎ থমকে দাঁড়িয়ে নিঝুমের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার এই পুরনো ভালো লাগাটা শুধু ভালো লাগা ছিল নিঝুম। ভালো লাগা বেশি দিন স্থায়ী হয় না, যেমনটা আমার হয়েছে। তোমার কি সত্যি মনে হয় এখনো আমার মনে অন্য কেউ আছে বা অন্য কারোর জন্য ভালো লাগা জমা আছে? নিঝুম ইস্তিয়াকের চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল। সে এই কথার পেছনের আসল গভীরতা বা অর্থটা পুরোপুরি বুঝতে পারল না। ইস্তিয়াকও একটা দীর্ঘশ্বাস ফেলে আর কিছু বলল না। নিঝুমের হাত ধরে নীরবে হাঁটতে লাগলো। মনে মনে ভাবলো, সময় আসুক, এই অবুঝ মেয়ে নিজেই সব বুঝে নেবে। পরীক্ষা শেষে বাইরের কড়া রোদে কিছুক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে অনু। সূর্যের তাকে নিতে আসার কথা ছিল, কিন্তু তার দেখা নেই। এই লোকটার ওপর তার ভীষণ রাগ হচ্ছে। রাগ লাগবেই বা না কেন? পা দুটো ব্যথায় অবশ হয়ে আসছে। সামনে হেঁটে গিয়েছে একটু বেঞ্চিতে বসবে, তাও জোনে। সূর্য এসে যদি তাকে খুঁজে না পায়। গরমে আর সূর্যের অপেক্ষা করতে করতে মেজাজ খারাপ হয়ে আছে। এরই মধ্যে সে 3টে আইসক্রিম খেয়ে ফেলেছে। আরও কয়েক মিনিট পার করে অবশেষে সূর্য আসলো। কলেজের সামনেই তখন শিক্ষার্থীদের চলাচল অনেকটাই কমে গেছে। সূর্য বাইক থামিয়ে বলল, মাই গড। অনু চরম রাগ নিয়ে বলল, দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। যাদের টাইম সেন্স নেই তাদের সাথে আমার কোনো কথা নেই। সূর্য অনুর রাগটা বেশ বুঝতে পারল। এতক্ষণ পরীক্ষা দিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করলে এমন রাগ হওয়াটাই স্বাভাবিক। তাই সে কিছু না বলে বাইকটা এক পাশে রাখলো। অনু হনহন করে হেঁটে গিয়ে মস্ত বড় একটা গাছের ছায়ায় থাকা কাঠের বেঞ্চিতে ধপ করে বসে পড়ল। সূর্য তার পিছু পিছু গেল, তবে সে বেঞ্চিতে বসলো না। অনুকে অবাক করে দিয়ে সে বেঞ্চিতে পাশে ঘেঁষে নিচে মাটিতে বসে পড়ল। অনুর ভ্রু কুঁচকে গেল। এখানে বসার কারণ কি? কথাটা জিজ্ঞেস করতে গিয়েও করলো না। হুট করে সূর্য অনুর পায়ের জুতো খুলে তার নরম পা জোড়া নিজের উরুর ওপর টেনে নিল। অনু চমকে উঠে পা সরাতে চাইল। কি করছেন আপনি? পায়ে কেন হাত দিচ্ছেন? চুপ। সূর্য নিজের পকেট থেকে একজোড়া রূপোর নুপুর বের করে অত্যন্ত যত্ন নিয়ে অনুর পায়ে পরাতে শুরু করলো। অনুকে শান্ত করে বলল, সরি জান, এই নূপুর জোর আনতে গিয়ে একটু লেট হয়ে গেছিল। অনু মুগ্ধ চোখে সূর্যের দিকে তাকিয়ে রইল। তার রাগ নিমিষেই হাওয়া।
নূপুর পরানো শেষে সূর্য একটু ঝুঁকে অনুর পায়ে নিজের ঠোঁট ছুঁয়ে এক গভীর উষ্ণ চুম্বন আঁকল। সূর্যের এমন কাণ্ডে অনুর সারা শরীর শিউরে উঠল। সে লজ্জায় চোখ দুটো বন্ধ করে নিল। ঠিক তখনই একজন পথচারী পাশ দিয়ে যাওয়ার সময় এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন। সূর্য ঘাড় ঘুরিয়ে সেই লোকের দিকে তাকাতেই লোকটার চোখ পড়ল। সূর্য বিন্দু মাত্র সংকোচ না করে সগর্বে বলে উঠল, আমার স্ত্রী। লোকটা মাথা নিচু করে মুচকি হাসলেন। মুখ ঘুরিয়ে আনমনে হেঁটে যাওয়ার সময় ফিসফিস করে বললেন, মাশাআল্লাহ। সূর্যের মুখে সবার সামনে আমার স্ত্রী কথাটা শুনে অনু বেশ লজ্জা পেল। সে নিজের লজ্জা ঢাকতে চট করে নুপুরটা নেড়ে চেড়ে বলল, আচ্ছা, এই নূপুরে কোনো গুণ নেই কেন? একটু তো শব্দ হচ্ছে না। সূর্য অনুর পায়ের পাতায় নিজের আঙুল দিয়ে আলতো স্পর্শ করে গভীর চোখে তাকিয়ে বলল, অলরেডি তোর ভালোবাসার এত জোরে ঝংকার পাচ্ছে যে সেখানে বাইরে থেকে আর কোনো নূপুরের শব্দের প্রয়োজন নেই। তাছাড়া আমি চাই না তোর এই নূপুরের মিষ্টির শব্দে পৃথিবীর অন্য কোনো পুরুষের মন চঞ্চল হোক। তোর পায়ে নূপুরের আওয়াজ শোনার অধিকার শুধু আমার এই হৃদয়ের। তুই যখন আমার ঘরে হাঁটবি তখন তোর এই নূপুরের রিনচিন শব্দে শুধু আমার একার বুকে এসে কাঁপন ধরাবে চান। অনুর হৃদস্পন্দন যেন থমকে গেল। সে আর চোখ তুলে সূর্যের দিকে তাকাতে পারল না। শুধু এক বুক ভালোবাসা নিয়ে মাথাটা নিচু করে নূপুর চূড়া দেখতে লাগলো। রাতের আকাশে আজ এক ফালি মায়াবী চাঁদ উঠেছে। সে চাঁদে স্নিগ্ধ আলো এসে পড়েছে খানবাড়ির বিশাল ছাদটার উপর। স্নিগ্ধ জ্যোৎস্নায় চারপাশটা কেমন যেন এক অপার্থিব শান্ত রূপ ধারণ করেছে। চারপাশটা একদম শান্ত ও নিঝুম। অরণ্য একা একা ছাদের রেলিংয়ে হেলান দিয়ে এক মনে তাকিয়ে আছে সেই চাঁদের দিকে। নিস্তব্ধ রাতে তার মনের ভেতর একরাশ ঝড় বয়ে চললেও বাইরে সে একদম শান্ত। তার চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা আর বিষাদের ছায়া। ঠিক তখনই তার পাশে এসে কেউ একজন দাঁড়ালো। পাশে কারো উপস্থিতি টের পেয়ে এবং চেনা সুবাসটা নাকে আসতে অরণ্যর বুঝতে বাকি রইল না যে এটাকে। সে নিজের ভেতরে সবটুকু কষ্ট আর একাকিত্ব চেপে রেখে মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে পাশে তাকালো। অনুদার ভাইয়ের মুখের দিকে বেশ কিছুক্ষণ এক দৃষ্টি তাকিয়ে রইল। অরণ্য অনুর এমন গভীর আর তীক্ষ্ণ দৃষ্টি দেখে কিছুটা ভরকে গেল। অরণ্য নিজের স্বাভাবিক রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করে হালকা ভ্রু নাচিয়ে বলল, কি বুড়ি, এভাবে হুতুম প্যাঁচের মতো তাকিয়ে আছিস কেন? কিছু বলবি? বলে অরণ্য দোলনায় গিয়ে বসে পড়ল। অনু ভাইয়ের ফাজলামিতে হাসলো না, বরং তার চোখ দুটো মায়ায় ভিজে উঠল। সে কোনো কথা না বাড়িয়ে আলতো করে ভাইয়ের হাতটা জড়িয়ে ধরে অরণ্যের চওড়া কাঁধে নিজের মাথাটা রাখল। অরণ্য পরম মমতায় বোনকে এক হাতে নিজের বুকের সাথে আগলে নিল। অনু এবার একদম থমথমে নরম স্বরে বলল, ভাইয়া, তোমার একটা প্রশ্ন করব, সত্যি সত্যি উত্তর দেবে? অরণ্য চাঁদের দিকে তাকিয়ে বলল, কর। তোর আবার মনে কিসের প্রশ্ন জাগলো? কি হয়েছে তোমার বলো তো? তুমি হুট করে ইদানিং এমন কেন হয়ে গেছো? অরণ্য একটু উদাসীনভাবে হাসার চেষ্টা করে বলল, কেমন হয়ে গেছে আবার? যেমন ছিলাম তেমনই তো আছি। না, তুমি একদমই আগের মতো নেই। তুমি বড্ড অন্যরকম হয়ে গেছো। সবসময় নিজেকে সবার থেকে গুটিয়ে রাখো। সে সারাক্ষণ হাসা, সবাইকে খ্যাপানো, বন্ধুদের সাথে আড্ডা দেয়া, সবটা কেমন যেন হারিয়ে গেছে কোথায়। অরণ্য এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বোনের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। ধীর গলায় বলল, মানুষ তো পরিবর্তনশীল অনু। সময়ের সাথে সাথে পরিস্থিতি মানুষকে বদলে দেয়। তাই হয়তো আমিও কিছুটা পরিবর্তন হয়েছি। এটাকে ম্যাচুরিটি বলে, বুঝলি? অনু কাঁধ থেকে মাথা তুলে ভাইয়ের মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। সে বুঝতে পারছে ভাইয়া মুখে যাই বলুক না কেন, ভেতরে ভেতরে কিছু একটা তাকে খুব বড় একটা ধাক্কা দিয়েছে। সে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে বাবার গলার খাকারি শুনে দুই ভাই বোনই চমকে সেই দিকে তাকালো। বাবাকে দেখে অরণ্য ঝটপট সোজা হয়ে বসলো এবং নিজের চোখ দুটো সরিয়ে ছাদের অন্য প্রান্তে তাকালো। রাশেদ খান ধীর পায়ে এগিয়ে এসে কিছুক্ষণ নিজের ছেলে আর মেয়ের দিকে তাকিয়ে রইলেন। ছেলেটা মুখ ঘুরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো, মেয়েটা কিন্তু বাবার দিকেই তাকিয়ে আছে। হাতার মুখে এক চিলতে বিস্তর মিষ্টি হাসি লেগে আছে। ছেলের এই নিশ্চুপ অভিমানী রূপ তার বুকে গিয়ে বিঁধল। রাশেদ খান অরণ্যর খুব কাছাকাছি এসে একটু অপরাধী স্বরে বললেন, বাবার উপরে এখনো রেগে আছিস অরণ্য? অরণ্য নিজের মাথাটা আরো নিচু করে মেঝেতে দৃষ্টি রাখলো। তারপর আলতো করে মাথা নেড়ে খুব নিচু স্বরে বলল, না, রেগে নেই।
রাশেদ খান আর কোনো কথা না বাড়িয়ে দুই ছেলে মেয়ের মাঝখানে নিজের বসার জায়গা করে নিলেন। তিনি অরণ্যর কাঁধে হাত রাখলেন। বেশ কিছুটা সময় তিনজনের মাঝখানে একদম নিস্তব্ধ কেটে গেল। কেউ কোনো কথা বলছে না, শুধু রাতের ঠান্ডা বাতাস তাদের ছুঁয়ে যাচ্ছে। এই নীরবতা ভাঙার জন্য অনু একটু সাহস সঞ্চয় করে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আব্বু তুমি কি ওনাকে আর কখনো এই বাড়িতে ফিরিয়ে আনবে না? রাশেদ খানের ভ্রু দুটো মুহূর্তেই কুঁচকে গেল। পর মুহূর্তেই উনি বলতে অনু কাকে বুঝিয়েছে তা বুঝতে পেরে তার ফর্সা মুখটা রাগে আর ক্ষোভে কঠিন হয়ে গেল। তিনি অনুর দিকে তাকিয়ে শক্ত গলায় বললেন, তোমার কি মনে হয় অনু, ওকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনা উচিত? অনু বাবার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে খুব বুঝতারের মতোই বলল, ক্ষমা করার মতো বড় গুণ তো আর কিছু হয় না আব্বু। কম বেশি ভুল তো মানুষই করে, তাই না? এই অতীতে সব ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে ফিরিয়ে এনে নিজের জীবনটাকে আবার নতুন করে সুন্দর করে সাজাও না আব্বু। একা একা কতদিন এভাবে থাকবে বলো? রাশেদ খান একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন। ছাদের এক কোণে টবে লাগানো একটা কাঠগোলাপ গাছের দিকে ইঙ্গিত করেই বললেন, বাগানের কোনো ফুল গাছ যদি একবার গোড়া থেকে নষ্ট হয়ে যায় অনু, তার কখনো নতুন করে বেঁচে ওঠে না। সেখানে আর সুন্দর ফুল ফোটে না। কিছু সম্পর্কও ঠিক তেমনই। বাবার এমন শক্ত কথা শুনে এতক্ষণ চুপ করে থাকা অরণ্য এবার পাশ থেকে হুট করেই বলে উঠল, তাহলে শেষ পর্যন্ত কি করবেন আপনি? রাশেদ খান সোজা হয়ে বসে ঠান্ডা গলায় বললেন, ডিভোর্সের সব পেপার রেডি করিয়েছি, আসলেই পাঠিয়ে দেব। এই অধ্যায়ের সমাপ্তি এখানেই হওয়া ভালো। অরণ্য এবার ছট করে বাবার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত অস্থিরতা। সে আকুল গলায় বলল, আর একবার ভেবে দেখুন না আব্বু, একটা সম্পর্ক এইভাবে এক ঝটকায় শেষ করে দেওয়া কি আসলে খুব সহজ? রাশেদ খান একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে রইলেন। তার গলার স্বর খা খা মরুভূমির মতো শোনালো। তিনি অরণ্যের কাঁধে হাত রেখে বললেন, যে সম্পর্ক কখনো মনে প্রাণে গড়ে ওঠেনি অরণ্য, তাকে শুধু কাগজের টানের কতদিন টিকিয়ে রাখবো বলতে পারো? তাছাড়া আমি লোকমুখে শুনেছি তার ভাই এই বাড়ি থেকে যাওয়ার পরে তার বোনের জন্য নাকি এক যোগ্য মানুষ খুঁজে পেয়েছে। আজকাল মাঝে মধ্যেই নাকি তাদের একসাথে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেও দেখা যায়। এই লোক দেখানো ভাঙার সম্পর্ক জোর করে বেশি দিন টিকিয়ে রাখলে উল্টো লোকের সমাজ জুড়ে আমার নামে বদনাম রটাবে। তার চেয়ে যে যার মতো মুক্ত হয়ে যাওয়াই ভালো। বাবার মুখে এমন রূঢ় বাস্তবতার কথা শুনে অরণ্য আর কোনো তর্ক করল না, শুধু আলতো করে মাথা নাড়ল। বাবার ভেতরের এই দীর্ঘদিনের একাকিত্ব আর চাপা কষ্টটা আজ অনুকে খুব গভীরভাবে স্পর্শ করলো। সে আর নিজেকে ধরে রাখতেই পারল না। দুই হাত বাড়িয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। কেন যেন আজ বাবার জন্য তার বুকটা ফেটে কষ্ট হচ্ছে। বাবার বুকে মুখ লুকিয়ে অনু মনে মনে দোয়া করছে তার মৃত মাই যেন কোনোভাবে আবারও ফিরে আসুক বাবার কাছে। তাদের সেই হারিয়ে যাওয়া পুরনো সুন্দর সংসারটা আবারও শুরু হয়ে যাক। সেই সুখের সংসারে না হয় এই অনুর জায়গা নাই হলো, না হয় সে এক অদৃশ্য ছায়া হয়ে সবার অলক্ষ্যে হারিয়ে যাবে, ভেসে যাবে কোনো এক দূরের মেঘের আড়ালে। তবু তার বাবা যেন হাসি মুখে বাঁচতে পারে। ঠিক তখনই অনুর বুকের বাম পাশে আচমকা একটা চেনা নাম এসে ধাক্কা দিল, সূর্য। অনু মনে মনে শিউরে উঠল। যদি সে হারিয়ে যায় তাহলে তার সূর্য ভাইয়ের কি হবে? সূর্য ভাইকে অনুকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে? হয়তো না, হয়তো না, হয়তো এই শূন্যতা একাই ওনাকে শেষ করে দেবে। সূর্য নামক মানুষটার পুরো পৃথিবীটাই যে এই অনুকে কেন্দ্র করে আবর্তিত হয়, এই কথা মনে হতেই অনুর বিষণ্ণ ঠোঁটে এক চিলতে মিষ্টি লাজুক হাসি ফুটে উঠল। সে আলতো করে চোখ তুলে ছাদের দরজার দিকে তাকাতেই তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ছাদের দরজার চৌকাঠে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে স্বয়ং সূর্য। তার গভীর দৃষ্টি জোড়া ঠায় আটকে আছে অনুর উপর। চাঁদের আলোয় সূর্যের এই মুগ্ধ চোখ দুটো অন্ধকারের মাঝেও হীরের টুকরোর মতো চকচক করছে। সে যে কতক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে এই বাবা সন্তানদের সুন্দর মুহূর্তটা দেখছিল তা কে জানে। রাশেদ খান আর অরণ্য কিছুক্ষণের মধ্যেই ছাদ থেকে নেমে গেলেন। যাওয়ার সময় সূর্য রাশেদ খানকে বিনম্র ভঙ্গিতে সালাম জানালো। বাবার ভাই চলে যেতে অনু ধীর পায়ে এগিয়ে এসে সূর্যের একদম মুখোমুখি দাঁড়ালো। সূর্য তখনও একইভাবে পলকহীন চোখে অনুর মায়াবী মুখের দিকেই তাকিয়ে আছে, যেন চোখের পলক ফেললেই এই মায়াবী রূপটা মিলিয়ে যাবে। চাঁদের আলো যেন আজ অনুর ওপর একটু বেশি ভর করেছে।
অনু সূর্যের একদম গা ঘেঁষে দাঁড়ালো। রাতের মৃদু বাতাসে দুজনের শরীর ছুঁয়ে যাচ্ছে। আকাশের এক ফালি চাঁদের দিকে চোখ তুলে মৃদু হেসে বলল, এই চাঁদটাকে আপনি একদিন আপনার অর্ধাঙ্গিনী বলেছিলেন, মনে আছে আপনার? সূর্য একবার আকাশের চাঁদের দিকে তাকালো, পর মুহূর্তেই দৃষ্টি ঘুরিয়ে অনুর চোখের দিকে তাকিয়ে গভীর স্বরেই বলল, কখন বললাম? আমি তো আমার চাঁদের দিকে তাকিয়ে বলেছিলাম। অনু বুঝতে পেরেও ইচ্ছে করে একটু দুষ্টুমি করে ভ্রুকুচকে বলল, বাহ, আপনার চাঁদ কি আলাদা নাকি? আকাশেও একটা চাঁদ, আবার আপনারও একটা আলাদা চাঁদ। সূর্য একটুখানি ঝুঁকে অনুর মুখের একদম কাছাকাছি নিজের মুখটা নিয়ে এলো। তার উষ্ণ নিঃশ্বাস অনুর গালে আছড়ে পড়তে অনুর চোখ নামিয়ে নিল। সূর্য আলতো হেসে বলল, আকাশের চাঁদ আর আমার চাঁদ দুটোই সম্পূর্ণ আলাদা। আকাশের চাঁদ তো শুধুই আকাশটাকে আলোকিত করে, আর আমার চাঁদ আমার পুরো অন্ধকার জীবনটাকে আলোয় আলোয় ভরিয়ে দেয়। অনু লজ্জায় নিজের ওড়নার খুঁট আঙুল জড়াতে জড়াতে বলল, আপনার সেই চাঁদটা কি আমি? এই জন্যই বুঝি সবসময় আমার প্রশংসা করতে চাঁদের মতো দেখাচ্ছে শব্দটা ব্যবহার করতেন আপনি? সূর্য অনুর কপালে নিজের তর্জনী দিয়ে আলতো একটা টোকা দিয়ে হেসে বলল, বুদ্ধি থাকলে তো নিজেই বুঝে নিতে পারতে জান। মুখে বলতে হতো কি? চোখের ভাষা পড়তে শিখিস না এখনো? অনু এবার একটু লাজুক হাসলো। সূর্যের দিকে তাকিয়ে নরম গলায় বলল, যদি কোনোদিন আপনার এই চাঁদ মেঘের আড়ালে হারিয়ে যায় তখন কি করবেন? সূর্য অনুর দুই কাঁধ শক্ত করে ধরে নিজের বুকের কাছে টেনে নিল। তার চোখের দিকে তাকিয়ে গম্ভীর কিন্তু তীব্র ভালোবাসার চাদরে জড়ানো কণ্ঠে বলল, তাহলেই আবরার খান সূর্য সে মেঘ চিরে নিজের চাঁদকে ছিনিয়ে নিয়ে আসবে। চাঁদ ছাড়া আকাশে যেমন কোনো অস্তিত্ব নেই, তোকে ছাড়াও সূর্যের কোনো গল্প নেই। অনু লজ্জায় আর কোনো কথাই বলতে পারল না, চুপ করে রইল। সূর্যের এই গভীর ভালোবাসা তাকে এক অদ্ভুত সুখে ভাসিয়ে নিয়ে যায়, আবার পর মুহূর্তেই এক অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে। সে সূর্যের চোখের নেশা থেকে নিজেকে বাঁচাতে চট করে তার পাশ কাটিয়ে ঘরের দিকে হাঁটা দিল। সূর্য সেখানে দাঁড়িয়ে অনুর চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইল। গত দুটো দিন যাবৎ অনুর আচরণ সূর্যের কাছে কেমন যেন একটু অদ্ভুত, একটু অন্যরকম লাগছে। কেন যেন নিজের অজান্তেই মনের কোনো এক অদৃশ্য ভয় দানা বাঁধছে। কিসের ভয় তা সূর্য নিজেও স্পষ্ট জানে না, তবে বুকের ভেতরটা বড্ড ওলটপালট, বড্ড উথাল পাথাল হচ্ছে। এক মুহূর্তের জন্য মনে হলো অনু যেন তার হাত থেকে ফুসকে বহু দূরেই চলে যাচ্ছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, নিজের অস্থির মনটাকে শান্ত করতে দ্রুত পায়ে অনুর পিছন পিছন চলে গেল। এদিকে নিঝুম তখন ঘুমে একদম কাদা হয়ে বিছানায় পড়ে আছে। গতকাল পুরো রাত জেগে জেগে একটা কোরিয়ান সিরিজ দেখেছে মেয়েটা। সকালে কোনো মতে টেনে টুনে কলেজে গিয়েছিল, না হলে মায়ের হাতের একটা পিটুনিও আজকে মাটিতে পড়তো না। তাই এক প্রকার বাধ্য হয়েই কলেজে হাজিরা দিতে হয়েছিল তাকে। কলেজ থেকে আসার পর থেকে শরীর আর চোখ একদম ভেঙে আসছিল। কোনোভাবে ফ্রেশ হয়ে দুমুঠো খেয়ে একদম মরার মতো বিছানায় ঘুম দিয়েছে। হঠাৎ করেই তার গভীর ঘুমটা ভেঙে গেল ফোনের বিকট কর্কশ শব্দে। নিঝুম চোখ না খুলেই হাতড়ে হাতড়ে ফোনটা রিসিভ করলো। কানের কাছে ফোনটা তুলে আধো ঘুম জড়ানো ভাঙা গলায় বড্ড কষ্ট করে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে অত্যন্ত চেনা গম্ভীর অথচ শান্ত একটা কণ্ঠস্বর ভেসে এলো। আসসালামু আলাইকুম। তা এত তাড়াতাড়ি নিঝুম ম্যাম আবার কবে থেকে ঘুমাতে শুরু করলেন? কণ্ঠস্বরটা কানে আসতেই নিঝুমের চোখের সব ঘুম যেন এক পলকে এক ছুটে পালিয়ে গেল। সে পুরো ধরফর করে বিছানায় উঠে বসল। হকচকিয়ে উঠে ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকালো। স্ক্রিনে বড় বড় অক্ষরে ভেসে উঠেছে একটা নাম, অক্সিজেন। ইস্তিয়াকের নাম্বারটা যেদিন সে কোনো মতে হাতে পেয়েছিল সেদিন তার আনন্দের আর সীমা ছিল না। মনে হচ্ছিল নতুন করে বাঁচার এক টুকরো রসদ খুঁজে পেয়েছে সে। তাই অত্যন্ত যত্ন করে তার নামটা অক্সিজেন লিখে সেভ করেছিল। নিঝুম আবারও ফোনটা কানে ধরল। ওপাশ থেকে ইস্তিয়াকের হালকা একটু হাসির শব্দ আর নিঃশ্বাসের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। নিঝুম নিজের গলাটা একটু পরিষ্কার করে বুকের ধরফরানি চেপে রেখে আমতা আমতা করে বলল, আপনি আপনি আমাকে এই অসময়ে কল করেছেন কেন? নিঝুমের গলার স্বরে যতটা সম্ভব কঠোরতা ফুটিয়ে তোলার চেষ্টা করল। আপনি আপনি আমাকে এই সময় কল করেছেন কেন? ইস্তিয়াক ওপাশ থেকে হালকা একটু হাসল। সে হাসির শব্দে নিঝুমের বুকের ভেতরটা কেমন যেন চড়ক বাতি খেয়ে গেল। ইস্তিয়াক বেশ সহজ গলায় বলল, তোমাকে কল করব না তো কাকে কল করব নিঝুম? নিঝুমের বুকের ভেতরটা ধক করে উঠল।
কিন্তু সে নিজের ভেতরের দুর্বলতা কিছুতেই প্রকাশ করতে চাইল না। আমাকে কেন কল করবেন? ও আচ্ছা, আপনি তো আবার অনুর খবর নিতে কল করেছেন, তাই না? আমি কিন্তু আপনার পার্সোনাল কোনো সোর্স নই যে সব সময় আপনাকে অনুর খবর দেব। আপনার যদি অনুর সাথে কথা বলতে ইচ্ছে হয় তবে সরাসরি অনুকে ফোন দিয়ে কথা বলবেন। আমাকে আর মাঝখানে টানবেন কেন? নাকি ফোনটা অনুর কাছে দিয়ে আসবো? নিঝুমের কথা শুনে ইস্তিয়াক ওপাশে কিছুক্ষণের জন্য পুরো থমকে গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। নিঝুমও ফোনের ওপাশে একদম স্তব্ধ। হ্যাঁ, এটা সত্যি। একসময় তার কাছে অনুর নাম্বার ছিল না বলে সে নিঝুমকে ফোন দিয়ে জিজ্ঞেস করতো অনুর খবর কি, পড়াশোনা কেমন চলছে, ব্যাস এতটুকুই। এর বাইরে কখনো সে অনুকে নিয়ে বাড়তি কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু তার আগে তো সে সবসময় নিঝুমের নিজের কথাও জিজ্ঞেস করতো। তাহলে এই মেয়েটা কেন সবকিছু এইভাবে বাঁকা চোখে দেখছে? ইস্তিয়াক নিজের ভেতরের অস্বস্তিটা খুব শান্তভাবে সামলে নিল। মুখে সেই চিরাচরিত মৃদু হাসিটা বজায় রেখেই বলল, অনুর সাথে কথা বলতে চাইলে দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। তবে তোমার ভাইয়া যদি জানতে পারে তখন কিন্তু এসে আমার হাত পা ভেঙে রেখে যাবে। তখন কিন্তু তোমাকেই এই ল্যাংড়া স্বামীর সাথে সারা জীবন সংসার করতে হবে। পারবে তো? ইস্তিয়াকের মুখে এমন রসিকতা আর ন্যাংরা স্বামীর কথা শুনে নিঝুমের মেজাজ এক নিমিষেই বিগড়ে গেল। সে ক্ষেপে গিয়ে প্রায় চিৎকার করে বলল, আপনাকে আমি বিয়ে করব না। হ্যাঁ, ল্যাংড়া স্বামীর সাথে সংসার করার প্রশ্নই আসে না। ইস্তিয়াক ওপাশ থেকে সমান তালে জবাব দিল, তুমি বিয়ে না করলে না করো, আমি তো করব। আমার সিদ্ধান্ত তো বদলাচ্ছে না। কেন করবেন শুনি? এত অধিকার কিসের আপনার? কি করব বলো? আমার মায়ের কড়া আদেশ, তাই। আবার মা আদেশ করেছেন আজকে হবু বউয়ের সাথে সারা রাত মন খুলে কথা বলতে। আমি তো আর মায়ের আদেশ অমান্য করতে পারি না। আমি ভীষণ বাধ্য ছেলে, তাই বাধ্য হয়েই কলটা করেছি। নিঝুমের রাগ এবার সপ্তম আকাশে চড়ল। সে ক্ষিপ্ত গলায় বলল, আপনার মাকে গিয়ে বলুন। বাকি কথাটুকু আর শেষ না করে নিঝুম রাগে ঠাই করে ফোনটা কেটে দিল। কিন্তু ইস্তিয়াকও ছাড়ার পাত্র নয়। নিঝুম যতবার কল কাটে ইস্তিয়াক ততবার ব্যাক টু ব্যাক কল দিতে থাকলো। ফোনের অনবরত স্ক্রিন কেঁপে ওঠার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নিঝুম শেষমেশ কলটা রিসিভ করেই চেঁচিয়ে বলল, সমস্যা কি আপনার? আমি যে কল কাটছি সেটা কি আপনার চোখে পড়ছে না? ইস্তিয়াক এবার একটু গম্ভীর হয়ে বলল, আমি কল বারবার দিচ্ছি, তা তো তুমি দেখতেই পাচ্ছ। তাহলে দেখার পরেও কাটছো কেন? কি চান আপনি আমার কাছে? চাই তো অনেক কিছুই। আপাতত তোমার সাথে দেখা করতে চাই, সরাসরি কথা বলতে চাই। যদি দেখা করতে রাজি না হও তবে আমি এইভাবে সারা দিন সারা রাত কল দিতেই থাকবো। দেখুন ইস্তিয়াক ভাইয়া। নিঝুমের কথা শেষ না করতে দিতেই ইস্তিয়াক অত্যন্ত আকুল আর কাতর গলায় বলে উঠল, নিঝুম, প্লিজ আগের মতো হয়ে যাও না। সত্যি বলছি, এবার আমি আর অত অবুঝ হব না। সব কিছুর জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু তুমি হুট করে আমার সাথে এত অচেনা, এত পর হয়ে গেলে কেন বলো তো? ইস্তিয়াকের কণ্ঠস্বরটা কেমন যেন শোনালো। সেই চেনা কণ্ঠে এত গভীর আকুতি আর কষ্ট শুনে নিঝুমের ভেতরটা কেঁপে উঠল। সে একদম থমকে গেল। তার হৃৎপিণ্ডে আবারও সেই চেনা সুরের ব্যথাময় গিটারটা বাজতে শুরু করলো। আবার সেই একই যন্ত্রণা, একই তীব্র অনুভূতি। কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে গেল সেই অভিশপ্ত দিনের কথা, যেদিন হাসপাতালে ইস্তিয়াককে অনুর বিয়ের প্রস্তাব দিয়ে কথা বলতে শুনেছিল সে। সেই দৃশ্যটা মনে পড়তেই নিঝুমের বুকটা এক অজানা যন্ত্রণায় চেপে আসে। যেন কেউ চারপাশে সব বাতাস কেড়ে নিয়ে ঘরের দরজা জানালা এক লহমায় বন্ধ করে দিয়েছে। এই তীব্র অভিমান সে কিভাবে বোঝাবে এই লোকটাকে? হঠাৎ করেই ওপাশ সেপাশ দুপাশে পুরো নীরবতা নেমে এলো। কেউ কোনো কথা বলছে না। দুজনের মাঝে শুধু ভারী আর তপ্ত দীর্ঘশ্বাসের ওঠানামা চলতে লাগলো। সময় যেন কোনো জ্ঞান রইল না তাদের। কারো মুখে কোনো কথা নেই, কিন্তু কেউই ফোনটা কেটে দেওয়ার কথা ভাবছে না। নীরবতার মাঝেও যেন দুটি হৃদয় ব্যাকুল হয়ে একে অপরকে অনুভব করছে। সে ভাবে কতটা সময় কেটে গেল তার কোনো হিসাব তাদের কাছে রইল না। শুধু নিঝুমের চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা জল চিবুক ছুঁয়ে বালিশে মিশে গেল। আর ওপাশে ইস্তিয়াক এক বুক হাহাকার নিয়ে নিঝুমের নীরবতার ভাষা বোঝার চেষ্টা করতে লাগলো।